নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতির পদ বহাল, রাজনৈতিক চর্চা তুঙ্গে। দুবরাজপুর শহর সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা তৃণমূল কংগ্রেসের। বোলপুরে চিত্রা সিনেমা হল খোলা নিয়ে বিতর্ক। গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভস্মীভূত রান্নাঘর সহ ঠাকুরের ভোগ সিউড়িতে। হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিল খয়রাশোল থানার পুলিশ। সিউড়ি থানার কনস্টেবলের মানবিক মুখ। কালী পুজোর উদ্বোধন, মোবাইল ফেরত ও বস্ত্র বিতরণ সদাইপুরে। কালী পুজোর উদ্বোধন দুবরাজপুরের রঞ্জন বাজারে। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতির পদ বহাল থাকলো রাজ্য নেতৃত্বের প্রকাশিত তালিকায়। নির্বাচন পরপরই পদত্যাগপত্র পাঠিয়েছিলেন শুধু সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম। তারপরেও কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের ব্লক সভাপতি পদ পুনরায় বহাল থাকায় ইতিমধ্যেই সিউড়ি 2 নম্বর ব্লকের রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। তবে পুনরায় পদ বহাল থাকায় একসাথে কাজ করার বার্তা দেন সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম। অপরদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি জানান, দলই শেষ কথা, দল যেভাবে পরিচালনা করবে আগামী দিনে সিউড়ি 2 নম্বর ব্লক কোমা অঞ্চল সেইভাবেই পরিচালিত হবে। তবে এই প্রকাশিত তালিকার পর মেনে নেবে অনুব্রত ঘনিষ্ঠ 4 অঞ্চল সভাপতি সহ পুরন্দরপুরের অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকরা। উঠছে নানান প্রশ্ন, নতুন করে আবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবে কিনা তা এখন ধোঁয়াশা থাকলেও সিউড়ির 2 নম্বর ব্লকের ব্লক সভাপতির পদ পুনরায় বহাল থাকলো নুরুল ইসলামের। রাখহরি সাঁইরা মার্চ শাকে না কই, এই কথাটাই মনে হচ্ছে বারবার নুরুল ইসলামের ক্ষেত্রে। এদিন সিউড়ির 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, কিন্তু আগে আমি বলেছি যে আমার ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বোলপুর থেকে কিছু বিশৃঙ্খলা করানো হচ্ছে এই ব্লকে, এই কথাটা আমি বরাবরই বলেছি। আমার এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোনোদিন ছিল না। পরপর নির্বাচনের রেজাল্ট গুলো আপনারা দেখে নিতে পারেন। 2021, 2024 লোকসভা বা পঞ্চায়েত নির্বাচন, 2023 সমস্ত রেজাল্ট গুলো আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমাদের এলাকায় কখনো কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো বিভেদ, কোনো মতানৈক্য আমাদের সিউড়ি 2 নম্বরে ছিল না। এটা সারা জেলা জানে, সারা বাংলা জানে। ভালো রেজাল্ট হয়। এটাকে ক্রিয়েটেড করা একটা বিশৃঙ্খলা, আমি তো বলেছি যে বোলপুর থেকে বিশৃঙ্খলাটা করানো হচ্ছে। কেন করানো হচ্ছে একমাত্র তারাই বলতে পারবে। আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পাশাপাশি সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি বলেন, এটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। আপনারা জানেন যে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী বা সৈনিক, আমাদের কাছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বঙ্গজননী, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, তারা যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমাদের কাছে শিরোধার্য। না, আপনারা তো সেই অনুব্রত মণ্ডলের একটা সংগঠনে আপনারা ঝাঁপ দিয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অঞ্চল 4জন অঞ্চল সভাপতি আলাদাভাবে এলাকা পরিচালনা করছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আবার নুরুলের বিরোধিতার পরও এই নুরুল ব্লক সভাপতি হলো, কি বলবেন? আমি আপনাকে এটাই বলবো যে আমরা তৃণমূল কংগ্রেসটা করি, তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু নয়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে কিছু নয়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে কিছু নয়। আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী। নির্দিষ্ট জায়গায় দায়িত্ব নিয়ে আমরা প্রত্যেকেই কাজ করে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস দল থেকেই কাজ করে যাচ্ছি এবং তৃণমূল কংগ্রেস দল থেকেই কাজ করব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য তথা দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত শহর সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা জানানো হয় দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর সভাকক্ষে।
এদিন সংবর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মির্জা শওকত আলী, যুব সভাপতি সাগর কুণ্ডু ও সহকারী যুব সভাপতি শেখ আনোয়ার, মহিলা সভাপতি রিমি দত্তকে। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, কাউন্সিলর মানিক মুখার্জি, সনাতন পাল সহ আর অনেকে। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, এবারে যে কমিটি হয়েছে সেই কমিটির একটা গুরু দায়িত্ব হচ্ছে, আজকে কিন্তু সামনের সব থেকে প্রথম যে গুরু দায়িত্বের কাজ সেটা হচ্ছে এই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে যারা দায়িত্ব পেলেন তাদেরকে বলবো দয়া করে এই 6টা মাস অন্তত তারা নিজেদের কাজ করতে গিয়ে সংগঠনটাকে যাতে শক্তিশালী করা যায়, সংগঠনের ভোটটাকে যাতে এনে আমাদের পক্ষে আনা যায় সেই চেষ্টা আপনারা দয়া করে করুন। কারণ আপনারা জানেন বারবার আমাদেরকে শুনতে হয় দুবরাজপুর শহরে আমরা বেশ কিছু ভোটে পিছিয়ে আছি। তো পিছিয়ে থাকার কারণ তো আমরাও দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমরাও বুঝতে পারছি না। একমাত্র মেরুকরণ ছাড়া আর পিছিয়ে পড়ার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। কারণ দুবরাজপুরের নেতৃবৃন্দ, বিশেষ করে পৌরসভার নেতৃত্বরা, তারা প্রত্যেকেই যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে কাজ করেন এবং এত এত স্কিম তারা পাইয়ে দিয়েছেন মানুষকে, তাহলে সেই ভোটগুলো আমরা কেন পাবো না? সেইটা কিন্তু একটু বিশেষ করে দেখার দরকার আছে। আমি শহর সভাপতিকে বলবো তিনি চেয়ারম্যান এবং যুব সভাপতি, মহিলা সভাপতি, ছাত্র সভাপতি, সংখ্যালঘু সেলের সভাপতি প্রত্যেককে নিয়ে বসে একটা রূপরেখা তৈরি করুন এবং সেই রূপরেখা অনুযায়ী যাতে এখন থেকেই এই কালী পুজোর পর থেকে আমরা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়তে পারি তার জন্য চেষ্টা করুন। তাহলে আমার মনে হয় দুবরাজপুরে আমরা অবশ্যই ভালো ফল করব এবং বীরভূম জেলাকে আমরা ভালো ফল একটা উপহার দিতে পারব। এই বলে প্রত্যেক। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সারা দেশে যখন একের পর এক ছোট সিনেমা হলের পর্দা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে, তখন বোলপুর শহরের হৃদয়স্থলে এক ছোট সিনেমা হলকে নতুন করে জীবিত করার স্বপ্নে বিভোর হয়েছিলেন বেশ কিছু মানুষ। কিন্তু সেই স্বপ্নে পড়েছে বড় ধাক্কা। জায়গা জবরদখলের অভিযোগে ফের উত্তেজনা ছড়িয়েছে বোলপুরের প্রখ্যাত চিত্রা সিনেমা হলকে কেন্দ্র করে। বহু বছর ধরে বোলপুরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই ঐতিহ্যবাহী সিনেমা হল। বাংলা ও হিন্দি সিনেমার পাশাপাশি মাঝে মাঝে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও জমজমাট থাকত এই প্রেক্ষাগৃহ। কিন্তু করোনা মহামারীর ধাক্কায় বন্ধ হয়ে যায় হলের পর্দা। এরপর থেকে শুরু হয় জমি দখল নেওয়ার দীর্ঘ আইনি লড়াই। সূত্রের খবর, SSR সিনেমাস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা সেই বন্ধ সিনেমা হলটি লিজ নিয়ে আধুনিকীকরণের উদ্যোগ নেয়। সংস্থার পরিকল্পনা ছিল 2 স্ক্রিন বিশিষ্ট একটি আধুনিক মাল্টিপ্লেক্স তৈরি করা, যেখানে শুধু সিনেমা প্রেমীরাই নয়, স্থানীয় বহু মানুষও নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। কিন্তু ঠিক সেখানেই বাধা। অভিযোগ, করোনা পর্বে হল বন্ধ থাকার সুযোগে দীপঙ্কর ভকত নামে স্থানীয় ব্যক্তি আদালতের নির্দেশ উপেক্ষা করে জায়গাটি অবৈধভাবে দখল করে নেন। গতকাল রবিবার 19 অক্টোবর সকালে SSR সিনেমাস প্রাইভেট লিমিটেডের কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র চাবি নিয়ে সিনেমা হলটি পুনরায় খোলার উদ্যোগ নেন। অভিযোগ, তখনই দীপঙ্কর ভকতের সঙ্গে তাদের বচসা বাধে। আরও অভিযোগ,
তিনি কোম্পানির কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেননি। তবে সংস্থার আধিকারিকরা পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া মেনেই ভিতরে প্রবেশ করেন। সংস্থার পক্ষ থেকে রতন সাহা বলেন, কোর্টের রায়কে অমান্য করেছেন ওই ব্যক্তি। আমরা সবকিছু আইন মেনে করছি। পুলিশ ও পৌরসভাকে জানানো হয়েছে, প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। এদিন তিনি আরও জানান, আমি এই হলটা লিজে নিয়েছি। ওনারা আগে একজনকে লিজ দিয়েছিল। লিজের পরে আমরা এটা ওনার কাছ থেকে আমরা অনিমা সিংহরাই উনি হচ্ছেন মালিক, অরিজিনাল মালিক। আমাদেরকে বৈধ ছাড়পত্র 2018 অবধি থাকা সত্ত্বেও আমরা ওনার সাথে একটা নেগোসিয়েশন করি যে আমরা ফ্রেশ একটা এগ্রিমেন্ট পাবো। ওই এগ্রিমেন্টের বলে আমি আবার নতুন করে মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করতে পেতে এটা টাইম লেগে গেছে। টাইম ইন দ্য মিনটাইম কোভিড এসে, কোভিডের জন্য আমরা এখানে আসতে পারিনি। আমি 44টা সিনেমা হল বানাচ্ছি সারা ওয়েস্ট বেঙ্গলে, 44 সিনেমা হল। ইন্ডাস্ট্রি বাঁচাবার জন্য লড়াই করছি। আমি এখানে এসেছি, কিন্তু আমাকে ওইখানে বলেছে আপনি সিনেমা বাড়িয়ে যান, কারণ ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ। আমি সিনেমা বাড়িয়ে যাচ্ছি। এটা আমার খুব ইমার্জেন্সি, এই সিনেমাটা করলে আমার পক্ষে সুবিধা। এই জন্য এসেছি। আমি 3বার এসেছি, কিন্তু উনি জবরদস্তি এটা খুলে আমার তালা ভেঙে উনি এটা অ্যাকোয়ার করে জায়গাটা দখল করেন। এই ভগৎ সিং এর ভগৎ বলে যে ভদ্রলোক আছে, উনি ফোন করতেন, উনি ওনার ছেলে এটা দখল করেন। আমরা মোহন ভগৎ, তো ওনারা 3-4বার আমরা অ্যাটেম্প করেছি এটা ঢোকার জন্য। আসলে এদিকে খ্যাক করে উঠে এটা করা যাবে না, আপনারা কে এখান থেকে বের করে দেয়। আমরা আবার দোস্তের মতো আমরা চলে যাই, ছবি তুলে আমরা চলে যাই। এখন উনি যেহেতু এই জায়গাটা অ্যাকোয়ার করেছে, আইনত উনি কেস করবেন, কারণ এখন আমরা রেজিস্ট্রি হয়নি। কিন্তু আমার সাথে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে। আমি 1 বছর সিনেমা চালানোর পর ওই যে ঘটনা বললাম, 1 বছরের পর আমি উনি সই করে মিউনিসিপ্যালিটি জমা দিয়েছি। জমা দেওয়ার পর এটা পাস হতে টাইম লাগে। পাস হয়েছে, তারপর আমরা কাজ স্টার্ট করি। কিন্তু আমি টাকার অভাবে আমরা করতে পারি না। আমার অন্যান্য জায়গায় আরও যেগুলো নিয়েছিলাম ওইগুলো বাঁচাতে চাইছিলাম, ওইগুলো বাঁচিয়ে এখন চাইছি এই সিনেমাটা আমরা খুলব। এবং এটা যদি খুলি, আমার মনে হয় না এটা আইনক্সের মতো হবে। আমরা যে সিনেমা বানাই, আমাদের সিনেমা আইনক্সের মতো হবে, এবং এখানকার যে বোলপুরের বাসিন্দারা খুব অ্যাপ্রিসিয়েট করবে এই সিনেমা। তো এটাকে আমরা 2টো সিনেমা বানাবো আমাদের টার্গেট। ইন দ্য মিন টাইম যে উনি যে রনি বলে একটা লোক আছে, উনি একটা রেস্টুরেন্ট চালাতেন, ওই জায়গাটা চালাতেন। ও একটা চিটিং বাস, একটা সত্যিকারের চিটিং বাস। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও সবার কাছে টাকা নিয়ে এখানে এলাকার লোক থেকেও টাকা পয়সা নিয়েছে। উনি এখানে বসে উনি ওই যে মালিক বলে চিৎকার করে, ও মালিকও নয়, কেউ না, ও আরেকজনের প্রতিনিধি করে এসেছিল। তো ওনাকে দিয়ে বোঝাই মেনেজমেন্ট করে এই জায়গাটা উপহার করে এই পজিশনে আছে। আজকে আমরা এসেছি, এই সিনেমা হলটা আমি খুলব। আর আমার বুকিংয়ের যে কাউন্টারটা, এটা শুধু উনি দখল করেন। আমরা পুলিশও গেছি, পুলিশ বলছে আপনার যেহেতু আপনার কাছে চাবি আছে, আপনি যান, দেখি আপনাকে কে বাধা দেবে। যখন বাধা দেবে তখন আমাকে ডাকবেন। যতক্ষণ না বাধা পাচ্ছেন, আপনার কাছে চাবি আছে, বৈধ চাবি আছে, আপনি খুলতে যান। ওই পুলিশের কথাতে আমরা এসেছি আজকে। বাধাপ্রাপ্ত হলেন? উনি তো বাধা দিচ্ছেন, বারবার করে বাধা দিচ্ছে। উনি বলছেন কোর্ট দেখাচ্ছে। তো এই জায়গাটার জন্য, সিনেমা হলটা নিয়ে নয়। উনি বলছেন এন্টার জায়গাটা নিয়ে কেস চলছে। আপনার তো কোভিড টাইমে বন্ধ ছিল, তালা বন্ধ ছিল, এসে তারা খুললো কি? ভেঙে ঢুকে গেছে। এই তো আমার কাছে চাবি, দেখলেন তো আমার সামনে আমরা খুললাম, চাবি আমার কাছে, এই গেটের চাবি আমার কাছে আছে। এই দেখুন খুলেছি, এই চাবি আমার কাছে আছে। এই চাবি সামনের চাবিও ছিল আমার কাছে। যেহেতু বিচারাধীন রয়েছে বিষয়টি, আপনি কি কোর্টকে জানাবেন? বিচারাধীন তো উনি কেস করেছেন, ওনার ল্যান্ডলর্ড হিসাবে উনি কেস করেছেন। আমার সিনেমার সাথে এটার কোনো সম্পর্ক। আপনি সিনেমা কবে থেকে শুরু করতে চাচ্ছেন? আমি আজকে বলে কালকে থেকে শুরু করবো বানাতে। আপনার নাম? আমার নাম রতন শাহ, SSR সিনেমাস প্রাইভেট লিমিটেড, আমি চেয়ারম্যান আর ম্যানেজিং ডাইরেক্টর। অন্যদিকে দীপঙ্কর ভকত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, আমি কোনো অবৈধ দখল করিনি, সবটাই ভিত্তিহীন প্রচার। এদিন তিনি আরও বলেন, না, দখলের অভিযোগটা এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ যদি কোনো অভিযোগ কোথাও থাকে, আমি আর আপনি যদি সেই অভিযোগটা না মানি, সেটা কি হয়? সেটা ন্যায়পালিকার কাছে চলে যায়, কোর্টের কাছে। ইনি
একটা কোর্টে একটা কেস করে দিলেন, একটা না 2-3টে কেস করে দিলেন, এবং 2-3টে কেসের হিয়ারিংয়ে হলো। একটাতে অলরেডি আমরা ডিগ্রিও পেয়ে গেছি, উনি যে কেস করেছে তাতে অলরেডি একটাতে আমরা ডিগ্রি পেয়ে গেছি। আমাদের কাছে যদি বৈধ কাগজপত্র যদি না থাকবে, আমি কিভাবে, কোর্ট আমাকে তাহলে এখানে রাখবে? তাহলে কোর্ট তো ওনাদেরকে বলবে যে আপনি তাহলে কোর্টে আজকে জিতে গেলেন, আপনাদের তাহলে জায়গা খালি করার ব্যবস্থা করবো, আমাদের কাছে নোটিশ করে আসবে। এরকম কি কোনো নোটিশ কোর্ট থেকে এসছে আমাদের কাছে বা ওনার কাছে? উনি আমরা একটা কাগজ দেখাতে পারবে যে হ্যাঁ ওনার কাছে একটা বৈধ নোটিশ আছে? আমি তো কিছু চাইনি, আমি তো এখানে যেমন আছি তেমনই আছি। মানে এই যে জায়গাটা, এটা উনি যেটা বলছেন একটা কথা যে গেটটা ভাঙা, মানে গেটটা তালা ভেঙে ঢুকেছে। উনি একটা জিনিস উনিও জানেন না, অ্যাকচুয়ালি প্রপার্টি তো ওনার সাবমিট ছিল। উনি তো জানেন না যে এই যে এখান থেকে যে বিল্ডিংটা, এখান থেকে প্রায় 15টা দোকানই আমাদের, প্লাস এই ভেতরে 3খানা দোকান ছিল, ভেতরে 3খানা দোকানও আমাদের। সেটা উনিও খুব ভালো করে জানেন। ওনার তো এই যে গেটের যে চাবি, এটা কমন চাবি ছিল, একটা ওনাদের কাছে থাকতো, একটা আমাদের কাছে থাকতো। তবে গেটের তালা ভাঙার কিছু নেই। আর যদি তালা ভাঙার যদি গল্প আমার যদি থাকতো বা সেরকম ইন্টারেস্ট যদি আমাদের কারণ থাকতো, তাহলে আজকে উনি বলছেন যে আমি নিজে চাবি আনলাম, দেখুন আমার চাবি দিয়ে কিন্তু গেট খুলে গেল, তাহলে চাবিটা আমার কাছে আমি মারি। তাহলে সেই ইন্টারেস্ট যদি থাকতো তাহলে তো আমি কবে তালা ভেঙে আমি নিজের তালা লাগিয়ে দিতাম। তাহলে ওনার তো নিজের তালায় চাবিটা নিজের চাবিতে তালাটা খুলতে পারতো না। আমার তো ইন্টারেস্ট সেটা নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে এই গোটা দাগ নম্বরের উপর, যে এই যে দাগ নম্বরটা যেটা রয়েছে, কিনা গোটা এন্টার দাগ নম্বরের উপর উনি কেসটা করে দিয়েছে। উনি কিন্তু পার্টিকুলার কোনো ম্যাপ নিয়ে কেস করেননি যে আমার এইটুকু অংশের উপর কিন্তু আমি কেস করলাম, এইটুকু অংশের উপর কেস করলাম। উকিল বা মাননীয় আদালত কিন্তু এই জিনিসটা বলেছে যে আপনাদের কেসটা তো গোটা এন্টার জায়গাটার উপর করেছে, কারণ দাগ নম্বরের উপর করেছে। উনি কিন্তু পার্টিকুলার কোথাও কোনো ম্যাপ শো করেননি, কিছুই করেননি। ইভেন বেকারণে মানে ওনার যে পার্টনার ছিল, যেটা উনি আমাদেরকে রেজিস্ট্রিকৃতভাবে লিখে দিয়ে চলে গেছে যে কোর্টে অলরেডি সেটা সাবমিট অলরেডি আমার করা আছে, তাহলে তারপরে এই ঝামেলা ঝঞ্ঝটগুলো করার তো কোনো মানে হয় না। আর যদি কোনো কেস যদি কোর্টে চলে, স্যার ফয়সলা না আসা পর্যন্ত উনি তো আর তখন আর খোলা বেড়া কিছু করতে পারেন না। আমিও করি না, আমরাও কেউ করি না, কারণ আমাদের যেটা দরকার নেই আমরা সেটা আজকে তো করবো না। তাহলে বলতে চাইছেন এই জায়গাটা আপনার নিজস্ব? হ্যাঁ, এই জায়গা আমাদের নিজস্ব, এই জায়গা আমাদের নিজস্ব। আমরা নিজস্ব জায়গার উপরেই আছি। আজকে যদি নিজস্ব জায়গার উপর না থাকতাম, তাহলে আজকে আমাদেরকে এখানে দাঁড়ানোর জায়গা কি ন্যায়পালিকা দিত? আমার নাম দীপঙ্কর ভকত। অ্যাকচুয়ালি গোটা সম্পত্তি। অপরদিকে সংস্থার কর্ণধার অনিমা সিনহা জানান, কি কারণে তো ইনি করেছেন আমি নিজেও বুঝতে পারছি না। এটা আমি একজনকে চালাতে দিয়েছিলাম, ওই যাদের নাম ঘোষ বলছে তাদের আমি চালাতে দিয়েছিলাম। এটা তো বিক্রি করা যায় না, এটা কিছু করতে গেলে লিজেই করতে হবে, হ্যাঁ লিজ দিতে হবে। আমি এমনি চালাতে দিয়েছিলাম, ওরা একটা বোলপুর চিমনিও করেছিল। আমি তো তখন ভেবেছিলাম বাঙালি দুজন ভালোভাবে করছে, কাজকর্ম হবে হবে, সেইভাবেই আমার স্বামী যেহেতু মারা গেছিলেন, কারণ আমার একার পক্ষে তো কিছু করা সম্ভব না। তা আমি সেটা দিয়েছিলাম, দেওয়ার পর ওরাই কোভিডও এসে গেল, প্লাস এই বোলপুর চিমনি ওদের অনেক ধার দেনা সব হয়ে গেল, তারা এখান থেকে চলে গেল। তাদের ওদের একটি লোক ছিল যে রনি, সে আশেপাশে সব লোকেদের কাছে অনেক টাকা পয়সা ধার করেছিল, ইয়ে করেছিল। তা ওই কিছু করেছে, ওই মানে ওকে লাখানে কিছু একটা দিয়েছে, দিয়ে মানে ওরা কোনো কেউই নয় আমার, মানে খালি ওরা মানে যেটা আমরা তাও করতে যাচ্ছিলাম সেই ডিটও সম্পূর্ণ হয়নি, ওরা কেউই নয়। তার মধ্যে এটাও বন্ধ হয়ে গেল কোভিডে। সিনেমা হল উনি পরে এলেন, ওনার মানে প্রায় 65টা সিনেমা হল আছে, চালাচ্ছেন উনি সারা পশ্চিমবঙ্গে। মানে তাই জন্য উনি বললেন আমি করতে পারো, এখানে দুখানা আমি সুন্দর দুখানা করবো, তাতে এখানকার লোকেরাও চাকরি পাবে, আমাদেরও। এখন আমি চাইছি এটা সেটেলমেন্ট হোক, সিনেমা হল তো চলুক। এখানে এতগুলো বাধা তো পাচ্ছে এনার কাছে। অনিমা সিনহা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মতে সিনেমা হলটি চালু হলে প্রায় 30 থেকে 40 জন যুবক যুবতীর চাকরির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে চিত্রামূলের ব্যবসায়িক প্রাণও ফের জেগে উঠবে বলে আশাবাদী তারা। এখন প্রশ্ন একটাই, আইনি জটিলতার অন্ধকারে কাটিয়ে কবে ফের আলো জ্বালাবে বোলপুর শহরের প্রাচীন সিনেমা হল চিত্রা সিনেমা, নাকি দখলদারি ও মামলার টানাপোড়েনের অন্ধকারেই থাকবে চিত্রা সিনেমা? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রামের ব্রাহ্মণপাড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভস্মীভূত রান্নাঘর সহ ঠাকুরের ভোগ। জানা গেছে কোমা গ্রামের মিঠু চ্যাটার্জি নিত্যদিনের মতো আজ সোমবার 20 অক্টোবর মহাপ্রভুর ভোগ রান্না করছিলেন। সেই সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের পাইপে গ্যাস লিক করে আগুন ধরে যায়। তারপরে চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোকজনকে ডাকে।
ততক্ষণে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। কোনো ক্রমে বাঁচে বাড়ির গৃহবধূ থেকে শুরু করে তার মেয়ে। গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে সিলিন্ডার বাড়ি থেকে বের করে দেয়। তারপরে দমকল বাহিনীর কর্মীরা এসে বাকি আগুন নিভিয়ে দেয়। পরে দমকল বাহিনীর কর্মীরা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নেভাতে হয় সেই প্রশিক্ষণ তারা দেন গ্রামের মানুষজনকে। গ্যাস সিলিন্ডারে আগুন ছিল, ওরা আমাদের কিছুক্ষণ আগে কল দিয়েছিল। আমরা এতক্ষণে এসে দেখছি যে ওরা নিজেরাই চেষ্টা করে, নিজেরা পুলিশের সহযোগিতায় চেষ্টা করে আগুনটা, লোকাল পুলিশের সহযোগিতায় আগুনটা কন্ট্রোল করে নিয়েছে। তো আমরা এসে বাকি যে আমাদের যে কর্তব্য সেগুলো সব করলাম, আর ওদেরকে পরবর্তীকালে কোনো যদি ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে গ্যাস সিলিন্ডারে, সেগুলো কিভাবে ওরা প্রাথমিক নিয়ন্ত্রণটা করতে পারবে সেটার একটা ওদেরকে গাইডলাইন আমরা দিয়ে দিই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বিভিন্নভাবে হারিয়ে গিয়েছিল অনেকেরই মোবাইল ফোন। তারা ধরে নিয়েছিলেন হয়তো আর মোবাইল তারা পাবেন না, কিন্তু খয়রাশোল থানার পুলিশ দীর্ঘ প্রচেষ্টায় প্রায় 3 মাস পর বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করেন। আজ সোমবার 20 অক্টোবর পুলিশের অপারেশন প্রাপ্তির মাধ্যমে হারিয়ে যাওয়া প্রকৃত মোবাইল মালিকদের খয়রাশোল থানায় ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় মোবাইলগুলি। খয়রাশোল থানা পুলিশের সহযোগিতায় হারানো মোবাইল ফেরত পেয়ে মোবাইল মালিকদের চোখে মুখে হাসির রেখা। সেই সাথে স্থানীয় থানার পুলিশদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমজোল গ্রামের শিবনাথ জমাদার, রতনপুর কলোনির অনন্ত বিশ্বাস, লোকপুর থানা এলাকার নাগরাকোন্দা গ্রামের নবকুমার নাথ প্রমুখরা। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। সিউড়ি থানার কনস্টেবলের আবারও মানবিক মুখ দেখা গেল সিউড়িতে। সিউড়ি সংলগ্ন ঝোড়া মাঠের বাসিন্দা মোশাররফ হোসেন বর্তমানে সিউড়ি থানার কনস্টেবল। শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবের যত্র জীব তত্র শিব এই বাণীকে বাস্তবায়িত করতে এগিয়ে এলেন তিনি। গতকাল রবিবার 19 অক্টোবর কালীপুজো উপলক্ষে 30 জন প্রতিবন্ধী অসহায় মানুষকে বস্ত্র, টিফিন ও খিচুড়ি খাওয়ালেন। একই সঙ্গে তিনি পথকুকুরদের খাওয়ান এবং কয়েকজন প্রতিমা শিল্পীকে সংবর্ধনা দেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানান মানবতাবাদী সমাজ। এদিন মানবিক মুখ মোশাররফ হোসেন জানান, এমন কিছু সমাজের যেটা মনে আমাদের জায়গা হয় যে আমরা কাজের ফাঁকেও মানুষের এবং দুস্থ লোকদের কিছু উপকার করতে পারি। তো আজ কালকে আমরা জানি যে কালী পূজা আছে, দীপাবলি আছে, সেই উদ্দেশ্যে যাদের হয়তো পা নেই, হয়তো যারা হুইল চেয়ারে চলে এবং যাদের একবারে দুস্থ, অন্ন বস্ত্র তাদের সময় মতো হয়তো আমরা তাদেরকে দিতে পারি না, কিন্তু কাল যেহেতু কালী পূজা, সেই উপলক্ষে আমি এটা মেসেজ দিতে যে সমাজকে যে আমরা কিছু না করতে পারি, কিছু জনের মুখেও তো হাসি ফোটাতে পারি, সেটাই আমার কাছে পরম ধর্ম। আর পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। সদাইপুর থানা গ্রামরক্ষী বাহিনীর কালী পুজোর উদ্বোধন হল আজ সোমবার 20 অক্টোবর। ফিতে কেটেও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন কালী পুজোর উদ্বোধন হয়। উদ্বোধন করেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিও গৌতম মণ্ডল, জমিয়েতে উলামায়ে হিন্দের জেলা সভাপতি আনিসুর রহমান, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান সহ আরও অনেকে। পুজো উদ্বোধনের পাশাপাশি এদিন হারিয়ে যাওয়া 12টি মোবাইল ফিরিয়ে দেন সদাইপুর থানার পুলিশ। এছাড়াও এলাকার বেশ কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে। এদিন জমিয়েতে উলামায়ে হিন্দের জেলা সভাপতি আনিসুর রহমানের বক্তব্য মন ছুঁয়ে যায় প্রত্যেকের। এদিন তিনি তার বক্তব্যে আরও জানান, আমি একটা কথা বলতে চাই, বাংলার মাটি শান্ত, বাংলা শান্তিপ্রিয় রাজ্য। এই আজকের এই দীপাবলিতে আমরা যারা এখানে এসেছি সকলের বাড়ি শান্তি ও মঙ্গলময়ে ভরে উঠুক। আপনারা সকলে যারা আমার মায়েরা এসেছেন তারা আমাদের মাতৃসুলভ, পিতৃসুলভ, আমাদের সন্তানদের সে মায়ের শ্রদ্ধা, এটা আমাদের সকলেরই থাকা উচিত। আমরা এখানে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের নিজের মা, মাতৃগর্ভে যারা
জন্ম দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, তাদের যেন আমরা শ্রদ্ধা করতে পারি আমরণ আজীবন। আজকের এইখান থেকে আমাদের প্রতিটি মা বোনেদের এবং ভাইদের সকলকে এই সংকল্প করে যেতে হবে। এখানে আশীর্বাদ নিয়ে মা বাবা যারা আছেন, যাওয়ার সময় কোথায় বেরোবেন, মায়ের চরণ যুগলে প্রণাম নিয়ে বেরোন। মা আশীর্বাদ দেবে, আশীর্বাদ নিয়ে ঘরে ফিরে উঠবেন, ঘর আলোকময় হয়ে উঠবে, মা আলোকিত হবে, বাড়ির প্রতিটি ছেলে মেয়ে আলোকিত হবে। কিন্তু কোথাও যেন আমাদের একটা ছেদ পড়ছে ছেলে মেয়ের সাথে। এই পূজা মণ্ডপ থেকে আমরা সকলেই সংকল্প করে যাই, যতদিন বেঁচে থাকবো মা 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 তিনি আমাদের মাথার উপরে থাকবেন। মাকে শ্রদ্ধা করে যাব, বাবাকে শ্রদ্ধা করে যাব। যদি তাই না করতে পারি, এই জীবনটা বৃথা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। দুবরাজপুরের রঞ্জনবাজার পোর্টস অ্যাসোসিয়েশনের কালী পুজো 10 বছরে পা দিল। এবার তাদের থিম রত্নকুঞ্জ। আজ সোমবার 20 অক্টোবর তাদের থিম উদ্বোধন হলো। উদ্বোধন করলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে ও দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য। সঙ্গে ছিল দুবরাজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও ক্লাব সদস্যরা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।